হ্যালো এভরিওয়ান। আজকের গল্প শুরু করার আগে তোমাদের জন্য একটি দারুণ খবর আছে। আমাদের গল্পের আসর থেকে আমরা একটি আকর্ষণীয় গিভঅ্যাওয়ের আয়োজন করেছি। তোমরা যারা নিয়মিত আমাদের গল্প শোনো তাদের জন্য এটা আমাদের পক্ষ থেকে একটি ছোট উপহার। এই গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করা খুবই সহজ। তোমাদের শুধুমাত্র এই গল্পটি মন দিয়ে শুনতে হবে এবং গল্পের শেষে আমরা একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করব। যে প্রথম সঠিক উত্তর দেবে সে জিতে নিতে পারবে আমাদের এই বিশেষ পুরস্কারটি। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের রোমাঞ্চকর গল্পটি। আজকের গল্পের নাম হলো পারু। গল্পটি লিখেছেন সৃজিত মিত্র। গল্প শুরু করার আগে বলে দিই, গল্পের সাথে বাস্তবের যদি কোনো মিল থেকে থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এটি কোইন্সিডেন্স। আমরা সন্দেহের ছায়া কোনো রকম সুপারস্টিশন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে প্রাধান্য দিই না। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। আবার তুমি মেঝেতে ছাই ফেলেছো দাদাবাবু? প্যাসেজ ঝাঁট দিতে দিতে বলে উঠল পারু। এতবার করে বলি রোজ, তবু কথা কানে নাও না। হাতের ঝাঁটাটা দিয়ে টেবিলের উপরে রাখা অ্যাস্ট্রেটা নির্দেশ করে ঝামড়ে উঠল পারু। বলে ওই ছাইদানাগুলো শুধু টেবিলে সাজিয়ে রাখবার জন্য এনে রেখেছো বুঝি? দেখ দিবি তো সব গুলিয়ে। কম্পিউটারের কিবোর্ড থেকে হাত তুলে নিয়ে চেয়ারে হেলান দিয়ে আকাশ বলল, তুই কতবার না বলেছি রিপোর্ট লিখবার আগে আমি মনে মনে ভাবি, তারপর ওটা সাজাই, আর সেটা করি পাইচারি করতে করতে। আর সেই পায়চারিটা করো বিড়ি ফুঁকতে ফুঁকতে, আর বাড়ি ময় ছাই আর পোড়া দেশলাই কাঠি ছড়াতে ছড়াতে। পারুল ভেঙচে উঠল। বিড়ি আর সিগারেট তফাৎ থাকে বোঝ ও মূর্খ, তবে কথা বলিস। তুমি আগে অভ্যাস আর বদ অভ্যাসের তফাৎটা বোঝো গো দাদাবাবু। আচ্ছা আমি বুঝতে পারছি না। কম্পিউটারের দিক থেকে মুখ ঘুরিয়ে দরজার গোড়ায় দাঁড়ানো পারুলের দিকে তাকিয়ে আকাশ বলে উঠল, তোরা তো সমস্যা কোথায়? তুই রোজ তো এমনি ঘর ঝাড় দিস, ছাই থাকলে সেটাও ঝাড় দিয়ে দিবি একসঙ্গে। বাড়তি খাটতে তোকে হচ্ছে না, তাহলে তো কথা কিসের আছে? সে কথা তোমায় বোঝাতে পারবো না। ভালো কথা তো তোমার কানে ঢোকে না। কাজ করতে করতেই গজগজ করতে থাকে পারুল। তুমি বড্ড আগোছালো। যেখানে সেখানে জামা কাপড় ফেলে ছড়িয়ে রাখো। কতবার বলেছি সারা জামা কাপড় বাথরুমের গামলায় রেখে দেবে, আমি এসে কেচে দেবো। তা না, রোজ আমাকে সারা ফ্ল্যাট খুঁজে বেড়াতে হবে বাবু কোথায় কি ছড়িয়ে রেখেছেন, খুঁজে খুঁজে বার করার জন্য। এই করতে গিয়ে দেরি হয় আর অন্য বাড়িতে গিয়ে মুখ শুনি। ভাল লাগে না বাবু। ভালো না লাগলে ছেড়ে দিলে পারিস। আকাশ বিরক্ত মুখে একটা সিগারেট ধরিয়ে বলল, এত কত কিছু এটা আছে, আমি তোকে ধরে রাখিনি ভাই। যেতেই তো চাই। রোজ ভাবি এই শেষ, প্রাণ থাকতে আর এর বাড়িমুখো হচ্ছি না। কিন্তু তোমার একটা হিললে না হলে কি যাই কি করে বলো তো? মাইমা থাকতে তবু যাই হোক, একটু সামনে থাকতে। তিনি গিয়ে ইস্তক তো লাগাম ছাড়া হয়েছে। কতবার বলেছি দাদাবাবু এবার একটা বিয়ে করো, ঘরে বউ আনো। সে তো শুনবে না। দাঁতে দাঁত পিষতে পিষতে পারুল বলে উঠল, তাহলে তো আর না, গন্ডলে ফেলে আর করে বেড়াতে পারবে না তো। থাম তো, খালি বড় বড় কথা। আকাশ বলে উঠল, তোর বকবকানির চোটে আমার রিপোর্টের দফারফা হয়ে গেল। আজকে সন্ধ্যের মধ্যে নিয়ে দিতে পারলে একটা টাকা পাবো না, সেটা কি জানিস? আমার মাইনে থেকে কেটে নিও। ঝাঁট দেওয়া শেষ করে তুম তুম করে পা ফেলে পারুল কিচেনে ঢুকে গেল। আমার মাইনে থেকে কেটে নিও। তা তোর ওই 2200 টাকা মাইনের থেকে 30,000 টাকা কাটবো? বুদ্ধির ঢে কি? নিজের মনেই হাসতে হাসতে আবার কম্পিউটারের সামনে বসলো আকাশ। শিক্ষা দীক্ষা এবং সামাজিক সম্মানের বিস্তর ফারাক থাকলেও
আকাশ আর পারুল যেন অনেকটা একই গোত্রের। দুজনেই এই পৃথিবীতে বলতে গেলে একা। আত্মীয় স্বজন দুজনেরই কিছু কিছু আছে বটে, কিন্তু কারুর সঙ্গে তেমন সম্পর্ক নেই। আকাশ একজন ভ্যালুয়ার, বিভিন্ন ব্যাংকের সঙ্গে যুক্ত আছে। যেসব লোক সম্পত্তির কেনা বেচার ব্যাপারে বা অন্যান্য কোনো কারণে ব্যাংকের কাছ থেকে লোন নেয় বা ব্যাংকের কাছে সম্পত্তি মর্গেজ রাখে, আকাশের কাজ ব্যাংকের নির্দেশে সেই সব সম্পত্তির মূল্য নির্ধারণ করে ছবিসহ রিপোর্ট পেশ করা। বদলে সে ফি পায়। গ্রিন পার্কের এই ফ্ল্যাটে প্রায় জন্ম থেকেই আছে আকাশ। পড়াশোনা শেষ করে সে যখন সদ্য চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে পোস্টিং, বাবা মারা গেলেন। মাকে একলা থাকতে দিতে মন চাইল না আকাশের, তাই চাকরিটা ইস্তফা দিয়ে সে ফিরে এলো। কলকাতায় ভালো কোনো চাকরি না পেয়ে ভ্যালুয়েশন কোর্স করে স্বাধীনভাবে রোজগার করতে লাগলো। মা তার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সে কান দেননি। শেষ পর্যন্ত ছেলেকে সংসারী না দেখেই মা চোখ বুঝলেন ক্যান্সার রোগে। সেও আজ প্রায় 2 বছর হয়ে গেল। এখন 800 স্কোয়ার ফুটের এই দোতলার ফ্ল্যাটে আকাশ একাই থাকে। নিজের কাজ, বই পড়া, টিভি দেখা, সে নিয়েই সে দিব্যি আছে। 38 বছর হয়ে গেল, কিন্তু এখনো তার মনের মধ্যে বিয়ে করার কোনো ইচ্ছে উঁকি দেয়নি। তার দেখাশোনার জন্য আছে পারুল, লম্বাটে গড়নের, বছর 27-28, রোগা পাতলা মেয়েটা আকাশের মা বেঁচে থাকতেই কাজে লেগেছিল এ বাড়িতে। রোজ একবার করে এসে রান্না বান্না, ঘরদোর পরিষ্কার করে বাসন মেজে দিয়ে যায়। কাছাকাছি একটা বস্তিতে থাকে সে। পারুল মেদিনীপুরের মেয়ে। বিয়ে হয়েছিল এককালে, কিন্তু রং কালো বলে বরের তাকে পছন্দ হয়নি। 1 মাসও কাটল না, বিয়েতে যৌতুক হিসেবে যত সামান্য যেটুকু পাওয়া গেছিল সেই সব গয়নাগাটি গ্যাপ করে নতুন বউকে সে তাড়িয়ে দেয়। পারুল কিন্তু দমে যায়নি। ছোটবেলা থেকেই অত্যন্ত জেদি, একরোখা আর সাহসী মেয়েটা তার দিনমজুর বাপের অভাবের সংসারে বোঝা না হয়ে থেকে গ্রামের সম্পর্কীয় এক মাসির সঙ্গে কলকাতায় চলে এসে তার সঙ্গে থেকেই লোকের বাড়ি কাজ করে পেট চালাতে লাগলো। প্রথম কদিন সেই মাসির সঙ্গেই ছিল, তারপর নিজেই আলাদা ঘর নিল এই একই বস্তিতে। গায়ের রং রীতিমতো কালো বলে আর কপালটা একটু বেশি মাত্রায় চওড়া হলেও মুখ চোখ সুন্দর, আর যৌবনের সৌন্দর্য তার যথেষ্ট আছে বলে বস্তির অনেকেই তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকায়। অনেকে তো সরাসরি বিয়ের প্রস্তাবও করেছে, কিন্তু পারুল আজ পর্যন্ত কারুর প্রস্তাবেই কোনো রকম সাড়া দেয়নি। পারুলের নিজের খুব পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুঁটিনাটি আছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরেও তার নিজের বস্তির একচিলতে ঘরটাকে সে একবারে ঝকঝকে তকতকে করে রাখে। মনিব বাড়ির কাজেও তার কোনো ফাঁকি নেই। যতটা পারে নিখুঁত করে কাজ করে সে, আর নিজের এই খুঁতখুঁতানির জন্যই অপরিচ্ছন্ন অগোছালো লোক দেখলেই তার মেজাজ গরম হয়ে যায়। তাই প্রায় রোজ তার খিটখিট মিটমিট লাগে আকাশের সাথে। প্রায় 5 বছর ধরে আকাশের ফ্ল্যাটে কাজ করছে। খুব কাছ থেকে দেখেছে সে আকাশকে। মানুষটার ওপর একটা মায়া পড়ে গেছে তার। আকাশও বোঝে সেটা। সে জানে রোজ প্রায় 12-10 কাজ ছাড়াবার হুমকি দিলেও সেটা সে কাজে পরিণত কখনোই করবে না।
সিটি সেন্টার ওয়ানের গেটে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে অ্যাপ ক্যাব ডাকবার উদ্দেশ্য নিয়ে পকেট থেকে মোবাইল বার করলো আকাশ। অ্যাপটা ওপেন করতে গিয়েই হোঁচট খেল সে। খুলছে না, আপডেট করতে হবে। বেশ বড় অ্যাপ, আপডেট করতে সময় লাগবে। হাল ছেড়ে দিল আকাশ। সন্ধে হয়ে গেছে, এখন আর বাস ধরতে ইচ্ছে করছে না। তাই হলুদ ট্যাক্সি ধরবার জন্যই এদিক ওদিক তাকাতে লাগলো সে। হঠাৎই পেছন থেকে একটা সুমিষ্টি কণ্ঠস্বর তার কানে এলো। গুড ইভিনিং মিস্টার মিত্র। আকাশ ঘুরে তাকিয়েই জমকালো সালোয়ার কামিজ পরা একজন বছর 32-33-এর সুন্দর যুবতীকে দেখতে পেল। হাতে সিটি সেন্টারেরই কয়েকটা বড় দোকানের নাম লেখা প্যাকেট নিয়েই হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। আমাকে বলছেন? আকাশ একটু বিস্মিতভাবেই প্রশ্ন করল। হ্যাঁ, আপনাকেই তো বলছি। মিষ্টি হেসে যুবতী বলল, কেন, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি বনানী, বনানী সেন। লাস্ট ইয়ার আমার ফ্ল্যাটের ভ্যালুয়েশন করে দিয়েছিলেন, আপনি মনে নেই? ও সরি। আকাশ লজ্জিতভাবে বলল, হ্যাঁ, এবার মনে পড়েছে। কেমন আছেন আপনি? চলে যাচ্ছে। তা আপনি এখানে শপিং? না, এদিকে একটা কাজে এসেছিলাম। ওই আইনক্সের পাশে একটা ভুজিয়ার দোকান আছে, ওই কিনলাম চায়ের সঙ্গে খাওয়ার জন্য। ও, এখন কোথায় যাবেন? হ্যাঁ, বাড়ি। আপনি গ্রিন পার্কে থাকেন না? কিসে যাবেন? এই একটা ট্যাক্সি ধরে নেবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার সঙ্গে আসতে পারেন? আমি একটা ক্যাব ডেকেছি। হাতে ধরা মোবাইলটার দিকে একবার তাকিয়ে নিয়ে বর্ণানী বলল, প্রায় এসে গেছে, আর 2 মিনিট দেখাচ্ছে। চলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আকাশ অবাক হয়ে বলল, কিন্তু আপনি তো থাকেন উল্টো ডাঙায়, তাই না? ওহো, আপনাকে তো বলাই হয়নি। ওই ফ্ল্যাটটা বেচে দিয়ে আপনাদের গ্রিন পার্কেই ফ্ল্যাট নিয়েছি আমি। লাস্ট মান্থেই শিফট করেছি। ওই যে এসে গেছে। তাদের দিকেই এগিয়ে আসা একটা মারুতি ডিজায়ারের দিকে আঙুল তুলে বর্ণানী বলে উঠল, আমাদের বাহন, চলে আসুন। চলন্ত ক্যাবে নানান কথাবার্তা বলতে বলতে আকাশ অবিবাহিত জেনে বেশ অবাক হয়েই বর্ণানী জিজ্ঞেস করল। বিয়ে করেননি কেন মশাই? ইচ্ছে হয়নি তাই। আকাশ হাসল। আমিও বিয়ে করিনি, তবে ইচ্ছা হয়নি বলে নয়। আসলে আমি লাইফটাকে খুব এনজয় করতে পছন্দ করি। খুব ঘুরতে ভালোবাসি, পাহাড়, সমুদ্র, জঙ্গল। চাকরি তো করি, ছুটি পেলেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি। বিয়ে করলে তো আর এইসবের ইতি। কেন, বিয়ের পর কি ঘোরা যায় না? নিজের মতো করে ঘোরা যায় না। তাছাড়া বিয়ে মানেই সংসারের নানান দায়িত্ব ঝামেলার মধ্যে নিজেকে জড়ানো। অত সব আমার পোষায় না। তার চেয়ে এই বেশ আছি, দাঁড়া হাত পা। হ্যাঁ, আমিও তাই বলতে পারেন। আকাশ হাসতে হাসতেই বলল, তবে কাজের জন্য ছাড়া নিছক ভ্রমণের জন্য ট্রাভেল আমার পোষায় না। অবসর সময়টা আমি বাড়িতে বসে বইপত্র ঘাঁটাঘাঁটি করতে বা সিনেমা দেখতেই বেশি পছন্দ করি। গ্রিন পার্ক এসে গেল। আকাশকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বর্ণালী বলল, মিস্টার মিত্র, এখন থেকে তো আমরা প্রায় প্রতিবেশী। এরপরে গলিটাতেই আমার বাড়ি। আশা করি আবার দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আকাশ হেসে ঘাড় নাড়ল। দুদিন পরেই রবিবার সকালে আকাশ সোফায় বসে টিভি চ্যানেল সার্ভ করছে। কলিং বেলটা বেজে উঠল। আকাশ
ভুরু কুচকে ভাবল পারুল এসেছে বুঝি। যদিও সবে 9:30 বাজে। এত তাড়াতাড়ি কোনোদিনও সে আসে না। সে আসে আরেকটু বেলায়। উঠে দরজা খুলে সে অবাক হয়ে গেল। হাতে একটা বড় মোড়ক নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে বর্ণানী। কি ব্যাপার আপনি? খুব অবাক হলেন তো? বর্ণানী হাসতে হাসতেই বলল, ভেতরে যেতে বলবেন না? হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। বর্ণানীকে ভিতরে এনে সোফায় বসালো আকাশ। তারপর বলল, চা খাবেন তো? যদিও ভেতরে ভেতরে আকাশ সিটিয়ে আছে, যাতে তার ফ্ল্যাটের চূড়ান্ত অগোছালো চেহারা বর্ণানীর চোখে না পড়ে। কি ভাগ্যিস এই বসার জায়গাটায় সে কিছু ফেলে রাখেনি। না না, ওসব ফর্মালিটির কোনো দরকার নেই। আসলে আপনার কাছে আমি এসেছি একটা কাজে। ঠিক কাজও নয়, বরং বলতে পারেন কিছুটা কৃতজ্ঞতার বশে। ঠিক বুঝলাম না। আকাশ একটু অবাক। আসলে কি জানেন তো মিস্টার মিত্র, আপনার ভ্যালুয়েশনের জোরে আগের ফ্ল্যাটটা বেশ ভালোই দামে বিক্রি হয়েছে আমার। বলতে পারেন প্রাইসটা আমার কাছে আশাতীত ছিল। আমার এত বড় একটা উপকার করলেন আপনি, তাই ভাবছি আপনাকে একটা উপহার দেব। সে কি? কেন? আকাশ একটু অপ্রস্তুত হয়েই বলল, আমার ফিস তো আপনি মিটিয়েই দিয়েছেন আগে, তারপর আবার? তাহলে এটা প্রতিবেশীর প্রীতি উপহার হিসেবে নিন। খুব একটা দামি জিনিস তো নয়, নেহাত আমার নিজের হাতে আঁকা একটা পেন্টিং মাত্র। বলে হাতের মোড়কটা আকাশের দিকে বাড়িয়ে ধরল বর্ণানী। আকাশ সেটা খুলে দেখল বেশ ভালো ফ্রেমে বাঁধানো একটা মেয়ের প্রতিকৃতি। ছবিটা রঙিন, সম্ভবত তেল রঙে আঁকা। অসম্ভব আবেদনময়ী মেয়েটির কোমর অবধি, অর্থাৎ শরীরের উপর অংশই ছবিতে দেখা যাচ্ছে। সে অবাক হয়ে দেখতে লাগলো ছবিটা। নিজের অজান্তেই সে বলে ফেলল, অপূর্ব, অপূর্ব, ভালো লেগেছে আপনার? অসাধারণ ছবি। এটা আপনি এঁকেছেন? বর্ণানী মুখে কিছু না বলে মৃদু হেসে শুধু উপর নিচে মাথা নাড়ল। আপনি তো ছবি তোলেন বলেছিলেন, ছবি আঁকেনও? এককালে পেন্টিংয়ের শখ ছিল কলেজ লাইফে। এটাও বেশ কয়েক বছর আগেই আঁকা। আমার খুব পছন্দের ছিল, তাই যত্ন করে বাঁধিয়ে রেখেছিলাম। ভাবলাম আপনাকে এটাই প্রেজেন্ট করি। আপনি এটা নিলে খুব খুশি হব। ইয়ে মানে, আকাশ একটু ভেবে বলল, আচ্ছা, আপনি যখন বলছেন তখন নিলামই না হয়। অনেক ধন্যবাদ। আজ তাহলে উঠি। বলে সোফা ছেড়ে উঠে পড়ল বর্ণানী। আকাশ একটু অনুযোগের সুরে বলল, এত সুন্দর একটা জিনিস দিয়ে গেলেন আমাকে, একটু আপ্যায়নের সুযোগ দিলেন না? আর একদিন হবে। বর্ণানী মিষ্টি হেসে বলল, আজ আসলে একটু তাড়া আছে। বলে ফ্ল্যাট থেকে বেরোতে বেরোতে বলল, দেওয়ালে টাঙিয়ে রাখবে ছবিটা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বর্ণানী চলে যাওয়ার পর আকাশ ভাবতে লাগলো ছবিটা কোথায় টাঙানো যায়। অনেক ভেবেচিন্তে সে ঠিক করলো বেডরুমের দেওয়ালেই টাঙাবে। ছবির মেয়েটা রীতিমতো অপূর্ব। এটাকে সবার চোখে সামনে রাখা ঠিক হবে না। সেই মতো ছবিটাকে সে তার বেডরুমের দেওয়ালেই টাঙিয়ে ফেলল। পারুল সেদিন একটু দেরি করেই এলো। আকাশ তখন ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তাকে দরজা খুলে দিয়ে আবার ফোন কানে ব্যালকনিতে চলে গেল। পারুল নিজের মতো কাজ সারছে। আকাশের বেডরুমে ঢুকে ঝাড় দিতে দিতে ছবিটা তার চোখে পড়ল। কাজ থামিয়ে এগিয়ে গিয়ে ছবিটা কয়েক সেকেন্ড দেখল সে। তারপর আবার কাজে মন দিল। আকাশ ফোন সেরে ঘরে আসতেই পারুল তাকে জিজ্ঞেস করলো, সুবার ঘরে ওই ছবিটা কোত্থেকে এলো দাদাবাবু? আগে তো দেখিনি। ওটা আকাশ একটু অস্বস্তিতে পড়ে গেল প্রথমটায়। তারপর নিজেকে সামলে নিয়ে সহজ গলাতেই বলল,
আমার এক বন্ধু দিয়েছে উপহার, ওর নিজের হাতে আঁকা। ও, পারুল মুখ বুজে কাজে মন দিল আর কোনো কথা বলল না। এই নীরবতা তার স্বভাবজাত নয়। শুনছিলেন পারুল বাই সৃজিত মিত্র। আপনার জন্য রইল একটি দারুণ সুযোগ। গল্পে একটি বিশেষ মুহূর্ত ছিল যখন প্রধান চরিত্রের জীবনে এক রহস্যময়ীর আগমন ঘটে। তিনি উপহার হিসেবে একটি অসাধারণ চিত্রকর্ম দিয়েছিলেন। আপনার প্রশ্ন হলো, সেই নারী কে এবং সেই নারীর নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের মধ্যে থেকেই একজন ভাগ্যবান বিজয়ীকে বেছে নেওয়া হবে। আর যদি আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যথারীতি আগামী শনিবার দুপুর 2টোয় আবারও আপনাদের সামনে আসছি এর সেকেন্ড পার্ট নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।